হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব মডিউল 2 থেকে। প্রথম প্রশ্ন, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা গত বছর অর্থাৎ 2024-এ 20 নম্বরে এসেছে এবং এটা হচ্ছে এবারে অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য 10 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অ্যান্সারটা তোমরা দেখে নাও কিভাবে 10 নম্বরের মতো করে এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা পরীক্ষায় উপস্থাপন করবে। প্রথমেই ভূমিকা দিয়ে শুরু করবে। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড হেল্ড তার বহুল পাঠিত গ্রন্থ মডেল অফ ডেমোক্রেসিতে গণতন্ত্রের ধারণাটিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি মনে করতেন গণতন্ত্র কোনো একটি স্থির ব্যবস্থা নয়, স্থান কাল সমাজের পরিবর্তনের সাথে সাথে গণতন্ত্রের রূপও বদলেছে। তিনি এই ভিন্ন ভিন্ন রূপগুলিকে মডেল হিসাবে সাজিয়েছেন। নিচে হেল্ডের বর্ণিত গণতন্ত্রের প্রধান মডেলগুলো সহজ ভাষায় আলোচনা করা হলো। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে দেখো, রক্ষণমূলক গণতন্ত্র। রক্ষণমূলক গণতন্ত্র বা প্রোটেক্টিভ ডেমোক্রেসি। সেখানে কি বলা হচ্ছে দেখো, ডেভিড হেল্ডের মতে আধুনিক উদারনৈতিক গণতন্ত্রের প্রাথমিক রূপটি হল রক্ষণমূলক গণতন্ত্র। জন লক ও বেনথামের মতো তাত্ত্বিকরা মনে করতেন শাসকরা যাতে ক্ষমতার অপব্যবহার করে নাগরিকদের ওপর অত্যাচার করতে না পারে তার জন্য গণতন্ত্র প্রয়োজন। এই মডেলে গণতন্ত্রের প্রধান কাজ হল নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা, অধিকার এবং বিশেষ করে সম্পত্তিকে রক্ষা করা। এখানে রাষ্ট্র কেবল একজন পাহারাদারের ভূমিকা পালন করে এবং নাগরিকদের কাজ মূলত নির্বাচনের সময় ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তারপর ডেভেলপমেন্ট ডেমোক্রেসি বা উন্নয়নমূলক গণতন্ত্র। উন্নয়নমূলক গণতন্ত্রে কি বলা হচ্ছে দেখো, রক্ষণমূলক মডেলের সীমাবদ্ধতা কাটিয়ে রুসো, জন স্টুয়ার্ট মিল উন্নয়নমূলক গণতন্ত্রের ধারণা দেয়। হেল ব্যাখ্যা করেন যে এই মডেলে গণতন্ত্রকে কেবল স্বার্থরক্ষার কবচ হিসাবে দেখা হয় না, বরং একে মানুষের চরিত্র গঠনের মাধ্যম মনে করা হয়। রাজনৈতিক কাজে ও শাসন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করলে সাধারণ মানুষের বুদ্ধিবৃত্তি ও নৈতিকতার উন্নয়ন ঘটে। অর্থাৎ এখানে নাগরিকরা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সুনাগরিক হয়ে ওঠে। তারপরে হচ্ছে দেখো, প্রত্যক্ষ ও মার্ক্সীয় গণতন্ত্র। হেল্ড উদারনৈতিক গণতন্ত্রের পাশাপাশি সমাজতান্ত্রিক বা মার্ক্সীয় মডেলটিকেও গুরুত্ব দিয়েছেন। কার্ল মার্কস ও লেনিনের তত্ত্বে বিশ্বাসী এই মডেলে মনে করা হয় অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। ধনী ও গরিবের বৈষম্য থাকলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না। তাই এখানে বুর্জোয়া সংসদীয় ব্যবস্থার পরিবর্তে কাউন্সিল বা স্থানীয় সভার মাধ্যমে সাধারণ মেহনতি মানুষের প্রত্যক্ষ শাসনের কথা বলা হয়, যেখানে শাসক ও শাসিতের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। তারপর হচ্ছে দেখো, অংশগ্রহণমূলক গণতন্ত্র। এখানে কি বলা হচ্ছে, আধুনিক যুগে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হেল্ড অংশগ্রহণমূলক গণতন্ত্রের ওপরে বিশেষ জোর দিয়েছেন। এই মডেলে বলা হয় গণতন্ত্র মানে কেবল 5 বছর অন্তর ভোট দেওয়া নয়, সমাজের প্রতিটি স্তরে বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সাধারণ মানুষের সক্রিয় ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ থাকতে হবে। এটি নাগরিকদের ক্ষমতায়ন নিশ্চিত করে এবং রাষ্ট্র ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তোলে। তারপর হচ্ছে উপসংহার। পরিশেষে বলা যায় ডেভিড হেল্ড কেবল অতীত বা বর্তমানের গণতন্ত্রকে ব্যাখ্যা করেই থেমে থাকেনি। বিশ্বায়নের এই যুগে তিনি ভবিষ্যতের জন্য বিশ্বজনীন গণতন্ত্রের ধারণা দিয়েছেন। তার মতে আজকের দিনে গণতন্ত্র কেবল একটি দেশের সীমার মধ্যে আটকে না রেখে আন্তর্জাতিক স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। তারপরে দেখো, গণতন্ত্র ও কর্তৃত্ববাদ কি পরস্পর বিরোধী ধারণা? যুক্তি দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এবার এই প্রশ্নের উত্তরটা দেখো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় শাসন ব্যবস্থাকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, গণতন্ত্র এবং কর্তৃত্ববাদ।
এই দুটি ধারণা কেবল ভিন্ন নয়, বরং এদের মূল দর্শন, কার্যপদ্ধতি এবং উদ্দেশ্য একে অপরের সম্পূর্ণ বিপরীত। গণতন্ত্র যেখানে জনগণের শাসন ও সম্মতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে, সেখানে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয় গুটি কয়েক ব্যক্তি বা গোষ্ঠীর নিরঙ্কুশ ক্ষমতার ওপরে। তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিক থেকেই এই দুই ব্যবস্থা পরস্পর বিরোধী মেরুতে অবস্থান করে। তারপর দেখো, নিচে মূল কারণগুলি আলোচনা করা হলো, অর্থাৎ গণতন্ত্র এবং কর্তৃত্ববাদের মধ্যে যে সম্পর্ক তার মূল কারণ। দেখো, এখানে প্রথমেই হচ্ছে ক্ষমতার উৎস ও বৈধতা। এখানে কি বলা হচ্ছে? ক্ষমতার উৎস ও বৈধতায় দেখো, গণতন্ত্র কর্তৃত্ববাদের প্রধান পার্থক্য হলো ক্ষমতার উৎস। গণতান্ত্রিক ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতার প্রকৃত মালিক জনগণ। এখানে সরকার গঠিত হয় জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতির ভিত্তিতে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন সম্ভব। অন্যদিকে কর্তৃত্ববাদী ব্যবস্থায় ক্ষমতা কক্ষিগত থাকে একজন একনায়ক একটি বিশেষ দল বা সামরিক গোষ্ঠীর হাতে। এখানে জনসমর্থনের কোনো প্রয়োজন হয় না এবং জোর করে বা বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখল ও টিকিয়ে রাখা হয়। অর্থাৎ গণতন্ত্রে থাকে জনগণের সার্বভৌমত্ব আর কর্তৃত্ববাদে থাকে শাসকের আধিপত্য। গণতন্ত্রে থাকে কি? জনগণের সার্বভৌমত্ব, আর কর্তৃত্ববাদে থাকে শাসকের আধিপত্য। তারপর কি বলা হচ্ছে? দেখো, ব্যক্তি স্বাধীনতা ও অধিকার। এখানে কি বলা হচ্ছে? দেখো, ব্যক্তি স্বাধীনতা অধিকারের ক্ষেত্রে দেখো, গণতন্ত্রের প্রাণভোমরা হলো ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকার। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং সরকারের সমালোচনা করার অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত থাকে। এর ঠিক বিপরীতে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় ব্যক্তির চেয়ে রাষ্ট্র বা শাসককে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে ভিন্ন মত পোষণ করাকে রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য করা হয় এবং কঠোর হাতে দমন করা হয়। কর্তৃত্ববাদে নাগরিকরা প্রজা মাত্র, তাদের অধিকার অত্যন্ত সীমিত এবং সর্বদা শাসকের মর্জির ওপর নির্ভরশীল। তারপর দেখো, আইনের শাসন বনাম স্বেচ্ছাচারিতা। এখানে কি বলা হচ্ছে? গণতন্ত্রে সর্বদা আইনের শাসন বা সংবিধানবাদের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। এখানে শাসক ও শাসিত সকলেই আইনের চোখে সমান এবং বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করতে পারে। কিন্তু কর্তৃত্ববাদী ব্যবস্থায় আইনের পরিবর্তে ব্যক্তির শাসন বা স্বেচ্ছাচারিতা প্রাধান্য পায়। শাসক যা বলে তাই আইন হিসাবে গণ্য হয়। এই ব্যবস্থায় বিচার বিভাগ সাধারণত শাসকের আজ্ঞাবহ থাকে এবং ন্যায় বিচারের ধারণাটি লুণ্ঠিত হয়। জবাবদিহিতার অভাব কর্তৃত্ববাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যা গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত। এবার আছে কি? দেখো, রাজনৈতিক বহুত্ববাদ ও বিরোধী দলের ভূমিকা। এখানে কি বলা হচ্ছে? রাজনৈতিক বহুত্ববাদ ও বিরোধী দলের ভূমিকায় গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য হলো রাজনৈতিক বহুত্ববাদ। এখানে একাধিক রাজনৈতিক দল বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং সিভিল সোসাইটি বা সুশীল সমাজ সক্রিয় থাকে। বিরোধী দলের অস্তিত্বকে গণতন্ত্রের অপরিহার্য মনে করা হয় এবং তাদের সম্মান জানানো হয়। অপরপক্ষে কর্তৃত্ববাদী শাসন মূলত একদলীয় বা একনায়কতান্ত্রিক হয়। এখানে বিরোধী দলকে শত্রু মনে করা হয় এবং তাদের অস্তিত্ব নির্মূল করার চেষ্টা করা হয়। রাজনৈতিক প্রতিযোগিতা বা বিকল্প নেতৃত্বের কোনো সুযোগ এই ব্যবস্থায় থাকে না। এবার উপসংহারে কি লিখবে? দেখো, পরিশেষে বলা যায় গণতন্ত্র এবং কর্তৃত্ববাদ দুটি সম্পূর্ণ ভিন্ন দর্শন। গণতন্ত্রের লক্ষ্য হলো মানুষের মুক্তি, সাম্য এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা। অপরদিকে কর্তৃত্ববাদের লক্ষ্য হলো মানুষের আনুগত্য আদায় করে ক্ষমতাকে চিরস্থায়ী করা। যদিও বর্তমান বিশ্বে কিছু হাইব্রিড বা মিশ্র শাসন ব্যবস্থা দেখা যায়, তবুও তাত্ত্বিক বিচারে গণতন্ত্র এবং কর্তৃত্ববাদ একে অপরের সাথে সহাবস্থান করতে পারে না। যেখানে গণতন্ত্রের সূর্য ওঠে, সেখানে কর্তৃত্ববাদের অন্ধকার দূরীভূত হয়। তা নিঃসন্দেহে বলা যায় এই দুটি ধারণা সম্পূর্ণ পরস্পর বিরোধী। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।